দেখো আজকে আমি হচ্ছে উপপাদ্য 40। কি আছে উপপাদ্যটা? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে বা পরস্পর লম্বভাবে অবস্থিত। তো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানেটা কি সেটা আগে জানতে হবে। এই আমি একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তের এবি হলো একটা স্পর্শক। স্পর্শক মানে এবি সরলরেখাটা বৃত্তটিকে যে কোনো একটা বিন্দু পি বিন্দুতে স্পর্শ করেছে, তাই এবিটাকে আমি বলছি স্পর্শক। আর পিটা হচ্ছে স্পর্শ বিন্দু, যে বিন্দুতে এবি সরলরেখাটা বৃত্তটিকে স্পর্শ করেছে সেই বিন্দুটা হলো স্পর্শ বিন্দু, এখানে সেটা নাম দিয়েছি পি। এই ও থেকে পি কে যুক্ত করেছি, ও হলো বৃত্তের কেন্দ্র, তাহলে ওপিটা হবে কি বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু ওপিটা শুধু ব্যাসার্ধ বললে চলবে না, যেহেতু পিটা স্পর্শ বিন্দু, আর সেই জন্য এই ব্যাসার্ধটার নাম হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি বাদ দিয়েও বৃত্তের আরো অনেকগুলো ব্যাসার্ধ আছে, কিন্তু ওপি হচ্ছে কিরম ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, মানে যে ব্যাসার্ধটার ওপর স্পর্শ বিন্দুটা আছে, স্পর্শ বিন্দুটা এখানে কে? পি। তাহলে এই হলো ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবি হলো স্পর্শক যেটা কিনা বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করেছে। আমাকে কি প্রমাণ করতে হবে? এই ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর এবি স্পর্শক পরস্পর লম্ব, মানে আমাকে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তার জন্য আমি প্রথমে কি করব? প্রদত্ত লিখব। প্রদত্ত মানে যেটা বলে দেওয়া আছে সেটাকে আমাকে লিখতে হবে। কি বলে দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি একটি স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এবি হচ্ছে একটা স্পর্শক, আর ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এবার আমায় যেটা করতে হবে, প্রদত্ত তো হলো, এবার আমি লিখবো প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। পরস্পর লম্ব মানে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি, এটা আমায় প্রমাণ করতে হবে। তার জন্য আমি একটা অঙ্কন করছি। কি অঙ্কন? এবির ওপর, এবি সরলরেখার ওপর আমি যে কোনো একটা বিন্দু নিলাম কিউ। এবি সরলরেখার ওপর আমি যে কোনো একটা বিন্দু নিলাম কিউ, সেই কিউ বিন্দুটা এখানে না নিয়ে আমি এদিকেও নিতে পারতাম। মোট কথা এবি সরলরেখার ওপর পি বাদ দিয়ে যে কোনো একটা বিন্দু আমি কিউ নিলাম, এবং এই ও কিউটাকে আমি যোগ করে দিলাম। সেটাই লিখব। এবি সরলরেখার ওপর, এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু কিউ পি বাদে, যে কোনো বিন্দু কিউ যেটা কিনা পি বাদে নেওয়া হলো, ও কিউ যোগ করা হলো। তাহলে এবি স্পর্শকের ওপর আমি যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছি যেটা কিনা পি বাদে, ব্র্যাকেটে লিখেছি পি বাদে, মানে পি ছাড়া এবির ওপর যে কোনো একটা বিন্দু কিউ নিলাম আমি। সেই কিউ বিন্দুটা আমি এদিকে না নিয়ে এদিকে নিলেও হতো, আমি এদিকে নিয়েছি যাতে বইতে এরকম আছে বলে যাতে বুঝতে সুবিধা হয়। তো এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু কিউ নেওয়া হলো, ও কিউ যোগ করে দেওয়া হলো। এবার আমি মেন প্রমাণটায় আসবো। আচ্ছা, প্রমাণটা করার আগে আমি একটা কথা মনে করিয়ে দিই। আগে একটা উপপাদ্য ছিল, একটা সরলরেখা তার বহিস্থ কোনো একটা বিন্দু আমি নিলাম, এই সরলরেখার বহিস্থ একটা বিন্দু আমি নিলাম,
বহিস্থ বিন্দুটা থেকে সরলরেখার উপর যতগুলো লাইন টানা যায়, এই একটা লাইন টানলাম, এই দুটো লাইন টানলাম, এটা একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, তো একটা সরলরেখার বহিস্থ একটা বিন্দু নেওয়া হলো। ওই বহিস্থ বিন্দু থেকে সরলরেখার উপর যতগুলো লাইন টানা যায় তার মধ্যে যে দৈর্ঘ্যটা ক্ষুদ্রতম সেটাই কিন্তু লম্ব হবে। এই উপপাদ্যটা আমরা ক্লাস 8-এ পড়েছি, যে একটা সরলরেখার বহিস্থ একটা বিন্দু নেওয়া হলো, ওই বহিস্থ বিন্দু থেকে সরলরেখাটার উপর যতগুলো ইচ্ছা তুমি লাইন টানো তার মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটা কিন্তু লম্ব হবে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে এইটা হলো ক্ষুদ্রতম, যেহেতু এটা ক্ষুদ্রতম তাই এটা লম্ব হবে। এই উপপাদ্যটা কিন্তু আমরা আগে ছোটবেলায় পড়েছি, সেই উপপাদ্যটা এখানে কাজে লাগবে। ঠিক আছে, এবার প্রমাণটাতে আমি আসি। আচ্ছা, ও কিউ যোগ করা হয়েছে এবং এইখানে ও কিউ বৃত্তকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমি নাম দিয়ে দিলাম আর। ঠিক আছে, ও কিউ বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। কিউ যেহেতু যে কোনো একটি বিন্দু, তো এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ও কিউ সরলরেখা বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ও কিউ বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে, তা ও আর লেস দেন ও কিউ। কারণ ও আর যদি ছবিটার দিকে দেখো তাহলে দেখতে পাবে যে ও কিউটা কিন্তু ও আর এর থেকে বড়। অবশ্যই ছবিতে দেখা যাচ্ছে, ছবিতে দেখ যে ও আরটা ও কিউ এর থেকে ছোট, ও আরটা ছোট ও কিউটা বড়। আমি তখন তাই লিখেছি ও আর লেস দেন ও কিউ, মানে ও আর ও কিউ এর থেকে ছোট, সেটা আমি পরিষ্কার ছবিতে দেখতে পাচ্ছি। ও আর হচ্ছে এখান থেকে এতটা আর ও কিউ হচ্ছে এখান থেকে এতটা, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে ও আর লেস দেন ও কিউ। এবার ও আর এর জায়গায় আমি লিখছি ওপি। কেন? কারণ ওপি আর ও আর এই দুটো তো একই বৃত্তের ব্যাসার্ধ, আমি পাশে লিখে দিচ্ছি একই বৃত্তের ব্যাসার্ধ। ওপি আর ও আর তো সেম, তাই আমি লিখলাম ওপি সমান ও আর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এবার এখানে আমি ও আর এর জায়গায় ওপি লিখছি, এখানে ছিল ও আর লেস দেন ও কিউ, ও আর এর জায়গায় আমি আবার লিখবো হচ্ছে ওপি। তাহলে কি দাঁড়ালো? ওপি লেস দেন ও কিউ। ঠিক আছে, ওপি লেস দেন ও কিউ। এবার কিউ বিন্দুটা কি? কিউ বিন্দুটা হচ্ছে এবি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু, পি বাদে। পি বাদ দিয়ে কিউ হলো এবি সরলরেখাটার উপর যে কোনো একটা বিন্দু। এবার যে কোনো একটা বিন্দু যেহেতু, এবার ও কিউটা আবার কি দেখা যাচ্ছে, কিউ যে কোনো একটা বিন্দু, আবার ও কিউটা ওপির থেকে বড়, মানে এবি সরলরেখার উপর পি বাদ দিয়ে যেখানে ইচ্ছা তুমি একটা বিন্দু নাও এবং কেন্দ্র থেকে যদি সেই লাইনটাকে যোগ করো দেখা যাচ্ছে ওপিটা ক্ষুদ্রতম, ওপিটা ক্ষুদ্রতম। এবার আমরা এক্ষুনি কিছুক্ষণ আগে বললাম যে ওপি যেহেতু ক্ষুদ্রতম তাই ওপিটাই লম্ব। কারণ এখানে একটা উপপাদ্য ছোটবেলায় আমরা পড়েছি যে একটা সরলরেখার বহিস্থ একটা বিন্দু, সেই বহিস্থ একটা বিন্দু থেকে আমি দুটো রেখা লাইন টেনেছি, একটা হচ্ছে ওপি আর একটা হচ্ছে ও কিউ। লাইন টেনে দেখলাম ওপিটা হচ্ছে ক্ষুদ্রতম এবং ও কিউটা হচ্ছে ওপির থেকে বড়। তাহলে আমরা এটা বলতে পারি যেহেতু ওপিটা ক্ষুদ্রতম তাই ওপিটা হচ্ছে লম্ব এবির ওপর। কারণ ওই উপপাদ্য থেকে যে উপপাদ্যটা আমরা বললাম যে একটা সরলরেখার বহিস্থ একটা বিন্দু ও, এই ও বিন্দু থেকে যত ইচ্ছা আমি লাইন যদি এই সরলরেখাটার উপর টানি, মানে স্পর্শকটার উপর টানি, তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ওপিটা সবার থেকে ছোট। সেটা আমি কি করে দেখলাম? এই এখানে দেখতে পাচ্ছি ওপি লেস দেন ও কিউ। আচ্ছা, এখানে কিউটা যদি এখানে না নিয়ে এই কাছে নিতাম বা আরেকটু দূরে নিতাম বা এদিকে নিতাম, সেই ক্ষেত্রেও এটা ওপি লেস দেন ও কিউ হতো। মানে কিউ আমি যেখানেই নিচ্ছি না কেন ওপিটা সবসময় ও কিউ এর থেকে ছোট হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে ওপিটা হচ্ছে সবার থেকে ক্ষুদ্রতম। তো ওপি যেহেতু ক্ষুদ্রতম তাই আমরা এখানে বলতে পারি ওপি লম্ব এবি। আমরা এখানে সেই কথাটাই লিখবো, যেহেতু কিউ এবি স্পর্শকের ওপর, এবি স্পর্শকের ওপর যে কোনো বিন্দু পি বাদে, অবশ্যই কিন্তু পি বাদে,
কিউ এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু পিউ বাদে, এবং তার সাথে আমরা কি পাচ্ছি, তার সাথে আমরা পাচ্ছি যে ও কিউ ওপি লেস দেন ও কিউ। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কিউ এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, এবং সেই যে কোনো বিন্দুটা যদি ও থেকে আমি যুক্ত করি যে কোনো বিন্দুটাকে, দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু ওপিটা ও কিউ এর থেকে ছোট হচ্ছে। সে কিউ যেখানেই থাক, পি বাদ দিয়ে কিউ যেখানেই থাক না কেন, ও কিউটা কিন্তু ওপির থেকে বড় হয়ে যাচ্ছে এবং ওপিটা ও কিউ এর থেকে ছোট হয়ে যাচ্ছে। এবার তাহলে আমরা বলতে পারি ওপিটা ক্ষুদ্রতম, অতএব ওপি ক্ষুদ্রতম, কারণ কিউ যেখানেই নিই না কেন ওপিটা অলওয়েজ ছোট হচ্ছে, তার মানে ওপিটা সবার থেকে ছোট, অতএব ওপি ক্ষুদ্রতম, অতএব ওপি লম্ব এবি, কারণ ক্ষুদ্রতমটাই লম্ব হয়। এটা কিন্তু আমরা আগেই একটা উপপাদ্যে বলে দিলাম। তো এইভাবে আমরা উপপাদ্য 40টা প্রমাণ করব। এই খুবই সোজা প্রমাণটা, একটুখানি ভালো দেখলেই হবে, এবং ওইটা একটু মাথায় রাখতে হবে যে যে দূরত্বটা ক্ষুদ্রতম, যে দৈর্ঘ্যটা ক্ষুদ্রতম সেটাই লম্ব। সেইটার হেল্প নিয়ে উপপাদ্যটা করা হয়ে গেল। দেখো, এবার হচ্ছে উপপাদ্য 41, ওই একই চ্যাপ্টারের উপপাদ্য 41। উপপাদ্য 41-এ কি বলেছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে এখানে আমি একটা বৃত্ত রেখেছি, অকেন্দ্রীয় বৃত্ত, সেই বৃত্তের বাইরে একটা বিন্দু নিয়েছি পি। এই পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক অঙ্কন করা যায়, পিএ আর পিবি। পিএ আর পিবি দুটো স্পর্শক অঙ্কন করা যায়। আমাকে প্রমাণ করতে হবে এই পিএ আর পিবিটা সমান, আর দ্বিতীয়ত আমায় প্রমাণ করতে হবে যে বৃত্তের স্পর্শকগুলো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে এই কোণটার এই কোণটা উৎপন্ন করেছে, এই দুটো কোণ সমান। তাহলে আমাকে উপপাদ্যে কি প্রমাণ করতে দিচ্ছে সেটা প্রথমে ভালো করে বুঝতে হবে, যে এই বৃত্তের যে ওপর যে দুটো স্পর্শক অঙ্কন করা হলো বহিস্থ বিন্দু পি থেকে, সেই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান প্রমাণ করতে হবে, আর স্পর্শক দুটো কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করেছে, মানে এই কোণটা আর এই কোণটা সমান আমায় প্রমাণ করতে হবে। তার জন্য আমি কি করব, প্রথমে লিখবো প্রদত্ত। তো প্রদত্ততে আমরা কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ ও পিবি স্পর্শক টানা হলো যারা কেন্দ্রে পিওএ ও কোণ পিওবি উৎপন্ন করেছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিএ ও পিবি স্পর্শক টানা হয়েছে, যারা কিনা কেন্দ্রে পিওএ ও পিওবি কোণ উৎপন্ন করেছে। তো এবার আমায় প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে হবে। তো কি প্রমাণ করতে হবে, আমার প্রমাণ করতে হবে 1 নম্বরে পিএ সমান পিবি, আর 2 নম্বরে কোণ পিওএ সমান কোণ পিওবি, এটা প্রমাণ করতে হবে। এখানে কোনো অঙ্কন করার দরকার নেই, আমি প্রদত্তই লিখে দিয়েছি যে পিএ ও পিবি টানা হয়েছে। হ্যাঁ, এই ওএ ওবি আর ওপি এইগুলোকে আমি কিন্তু যুক্ত করে দিয়েছি, ওএ ওবি আর ওপি। তাহলে আমি অঙ্কন এখানে লিখেই দিচ্ছি যে ওএ ওবি ও ওপি যুক্ত করা হলো। আসলে এইগুলো যদি যুক্ত না করা হয় তাহলে তো আর এই কোণটা উৎপন্ন হবে না। আমি আগেই প্রদত্ত লিখে দিয়েছি যে পিএ ও পিবি পিওবি কোণ উৎপন্ন করেছি, তার মানে এই ওএ ওবি ওপি যুক্ত করা হলো। এই কথাটা এখানে অঙ্কনে না লিখে প্রদত্ততে লিখলেও হয়ে যাবে।
তো এবার আমি প্রমাণ লিখছি। ওই জন্য বইতে অঙ্কন লেখা নেই, কারণ এই অঙ্কনটা ওরা প্রদত্ততে লিখে দিয়েছে। কারণ এইটা না যুক্ত করলে এই দুটো কোণ তার উৎপন্ন হবে না, কিন্তু আমি এটা প্রদত্ততে লিখতে ভুলে গেছি বলে আমি এখন এখানে অঙ্কনে লিখে দিলাম যে ওএ ওবি ওপি যুক্ত করা হয়েছে। প্রমাণ। প্রমাণে কি আছে? দুটো ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। ও এ পি ও ত্রিভুজ ও বিপি থেকে পাই। আচ্ছা, এই দুটো ত্রিভুজ থেকে কি পাওয়া যায়? ও এ পি আর ও বি পি, এই দুটো ত্রিভুজ থেকে কি পাওয়া যায়? আচ্ছা, প্রথমত আমি বলতে পারি যে কোণ ও এ পি সমান কোণ ও বিপি, এই দুটো কোণ সমান। কেন? কারণ ও এটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এপিটা হচ্ছে স্পর্শক। একইভাবে ওবিটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর বিপিটা হচ্ছে স্পর্শক। তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, এক্ষুনি আমরা আগের উপপাদ্যে পড়েছি। সেই জন্য যেহেতু ওএ আর ওএ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এপি স্পর্শক, আর ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর বিপি স্পর্শক, সেই জন্য তারা পরস্পরের উপর লম্ব, আর পরস্পরের উপর লম্ব হওয়ার কারণে এই কোণ আর এই কোণটা 90 ডিগ্রি হবে এবং সমান হবে। আচ্ছা, কারণটা পাশে লিখতে হবে, যেহেতু ওএ ও ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও পিএ ও পিবি স্পর্শক। তাহলে ওএ আর ওবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর পিএ আর পিবি স্পর্শক, তাই এরা দুজনেই কিন্তু 90 ডিগ্রির সমান। এখানে আমি সমান 90 ডিগ্রি লিখে দিলাম। তাই যেহেতু দুজনেই 90 ডিগ্রির সমান, তাই এরা কোন দুটো সমান হলো। আর কি? আর হচ্ছে ওপি সাধারণ বাহু। আর এছাড়া কি আছে? এছাড়া ওএ আর ওবি ইকুয়াল, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের তো দু রকম ব্যাসার্ধ হতে পারে না, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে ওএ আর ওবি কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ সমান হয়েছে আর দুটো বাহু সমান হয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি সমকোণ, কোণ দুটো অ্যাকচুয়ালি সমকোণ, তাই তার বিপরীত সমকোণের বিপরীত বাহু যেটা অতিভুজ মানে ওপি, সেটা কিন্তু সাধারণ বাহু হওয়ার কারণে সমান হয়েছে, আর ওএ আর ওবিটা সমান হয়েছে। তো এখানে ত্রিভুজটা আমি সর্বসম বলে দিতে পারি আর এইচ এর শর্তে। আর এইচ এস রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস বাহু, সমকোণ এটা, অতিভুজ এটা, আর এটা হচ্ছে যে কোনো একটা বাহু, সমকোণ অতিভুজ বাহু। তাহলে সেই শর্তে এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। এবার আমরা জানি সর্বসম ত্রিভুজের সবসময় কিন্তু অনুরূপ কোণ আর অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাই তার অনুরূপ বাহু কোণগুলো হবে পিএ আর পিবি অনুরূপ বাহু, তাই অনুরূপ বাহু সমান। একইভাবে কোণ পিওএ আর কোণ পিওবি এরা হচ্ছে অনুরূপ কোণ, এটাও সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা 1 নম্বর প্রমাণ আর এটা 2 নম্বর প্রমাণ। তাহলে দুটোকেই আমি লিখে দিচ্ছি প্রমাণিত। 1 আর 2 দুটো প্রমাণই কিন্তু হয়ে গেল। খালি এখানে একটা কথা খেয়াল রাখবে, বইয়ের সাথে এখানে বইয়ে কোনো অঙ্কনটা দেওয়া নেই, অঙ্কনটা এখানেই ওরা প্রদত্ততে লিখে দিয়েছে। মানে এইগুলো যোগ করলে তবেই যেহেতু এই কোণ দুটো উৎপন্ন হবে, তাই এটাকে ওরা প্রদত্ততে লিখেছে। ওটাই আমার লেখা উচিত ছিল, কিন্তু এটা ভুলে গেছি বলে এখানে অঙ্কন হিসাবে লিখেছি। যখন পরীক্ষায় এটা লিখবে তখন এই ওএ ওবি ও ওপি যুক্ত করা হলো কথাটা প্রদত্ততে লিখে তারপরই কোন পিওএ ও পিবিও পিওবি উৎপন্ন করেছে লিখবে, তাহলে আর অঙ্কনটা তখন লিখতে হবে না। বাকি যা যা আছে ঠিকই আছে সবকিছু, ঠিক আছে। তো এই দুটো খুবই সোজা প্রমাণ। এই প্রমাণটা খালি এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দিলাম। সর্বসম ত্রিভুজ দেখানো হয়ে যাওয়ার কারণে অনুরূপ বাহু আর অনুরূপ কোণ সমান হবে, আর সেই জন্য প্রমাণটা হয়ে গেল। নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 42। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে
স্পর্শবিন্দুটি কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে এখানে দুটো বৃত্ত আছে, দুটো একটা একেন্দ্রীয় বৃত্ত, একটা বিকেন্দ্রীয় বৃত্ত। এই দুটো বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে স্পর্শ করেছে। তো এই যে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, এই পি বিন্দুটা কি বলেছে, কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা। কেন্দ্রটা কে, একটা কেন্দ্র এ আর একটা কেন্দ্র হচ্ছে বি, তাহলে কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা হচ্ছে এ বি। তাহলে কেন্দ্রদ্বয় সংযোজক সরলরেখা মানে এ বি, ওই এ বির ওপর পি বিন্দুটা অবস্থিত, এইটা প্রমাণ করতে হবে। মানে এ পি বি সমরেখ, এটা দেখালেই হয়ে যাবে। এ পি বি সমরেখ মানে হচ্ছে এ বি সরলরেখার ওপর পি বিন্দুটা অবস্থিত। তাহলে তার জন্য আমি কি করব, প্রথমেই লিখবো প্রদত্ত, তো যা বলে দেওয়া আছে তা লিখে ফেলি। এ আর বি কেন্দ্রীয় দুটি বৃত্ত যারা পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এ ও বি কেন্দ্রীয়, এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে কোন বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে, পি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, এবার প্রামাণ্য কি প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে হবে এ পি ও বি সমরেখ। মানে এ পি আর বি সমরেখ মানে হচ্ছে এরা তিনটে বিন্দুই একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, এবার অঙ্কনে আমরা দেখছি এপি আর বিপি আমরা যোগ করেছি, আগে থেকে আমি এটা করে দিয়েছি। এপি আর বিপি যোগ, এপি ও বিপি যোগ করা হলো। আচ্ছা, প্রমাণটা করার আগে আমি একটা কথা বলে দিই। ধর এটা একটা সরলরেখা, এই সরলরেখার উপর একটা বিন্দু আছে পি বিন্দু সাপোজ। তো আমি এখান থেকে এখানে আরেকটা বিন্দু আছে এ, আমি এই এ বিন্দু থেকে পি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। আবার একইভাবে ডান দিকে একটা বিন্দু আছে বি, সেই বিন্দু থেকে ওই পি বিন্দুর উপরই একটা লম্ব আমি অঙ্কন করলাম। তাহলে কি বললাম, এই একটা সরলরেখা আছে, এই সরলরেখাটার উপর একটা নির্দিষ্ট বিন্দু আছে পি, ওই পি বিন্দুটার উপর এই এ বিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করলাম। একইভাবে ডান দিকে একটা বিন্দু বি থেকে পি এর উপর আমি আরো একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে এই যে এপিটা এই সরলরেখার উপর লম্ব পি বিন্দুতে, আবার এই বিপিটাও এই সরলরেখার উপর লম্ব পি বিন্দুতে। তাহলে একটা সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু পি তে দুটো সরলরেখা লম্ব, এও লম্ব এও লম্ব। তাহলে যেহেতু এ লম্ব মানে এটা 90 ডিগ্রি, এও লম্ব মানে এটাও 90 ডিগ্রি, তাহলে 90 আর 90 টোটালটা কত হয়ে গেল, 180। 180 মানে আমরা জানি এই টোটাল কোণটা যদি 180 হয় তার মানে হলো এবিটা হলো একটা সরলরেখা এবং পিটা সেই সরলরেখার ওপরেই অবস্থিত, সেই জন্য আমরা বলতে পারবো এ পিবি সমরেখ। তাহলে আমাকে এপিবি সমরেখ মানে কি দেখাতে হবে, আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সরলরেখাটা আছে, মানে এটা যেটা সাধারণ স্পর্শক এখানে আছে, এই যে সাধারণ স্পর্শকটা আছে, এই সাধারণ স্পর্শকের উপর একটা বিন্দু আছে পি স্পর্শ বিন্দু, এই পি বিন্দুর ওপর এপি লম্ব আর বিপি লম্ব, এটা যদি আমি দেখাতে পারি তার মানেই একটাই বিন্দুর ওপর এপি আর বিপি যদি দুজনেই লম্ব হয় তাহলে টোটাল কোণটা হয়ে যাবে 180 এবং তখন এবিটা হয়ে যাবে একটা সরলরেখা এবং যার উপর পিটা অবস্থিত হবে। তাহলে আমাকে এটা জানতে হবে যে এপিবি সমরেখ দেখানোর রাস্তাটা কি। এপিবি সমরেখ দেখানোর রাস্তাটা হলো একটা সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দুতে যদি দুটো লম্ব দুদিক থেকে টানা হয় তাহলে অবশ্যই তারা কিন্তু একই সরলরেখার উপর অবস্থিত, তিনটে বিন্দু এপিবি একই সরলরেখার উপর অবস্থিত। কারণটা কি সেটা আমি বললাম, 90 90 180 হয়ে যাচ্ছে এবং 180 ডিগ্রি হলে একটা সরল কোণ, এক সরল কোণ মানে সরলরেখা হয়ে যাবে। তা এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে প্রমাণটা করতে চলেছি, সেই জন্য আমি ওটা আগে বলে দিলাম। তাহলে এবার প্রমাণেতে আমি কি লিখবো, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও এসটি হলো একটা স্পর্শক সাধারণ স্পর্শক, এসটি সাধারণ স্পর্শক মানে এসটি স্পর্শকটা এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক আবার বি কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক, তাই ওটার নাম সাধারণ স্পর্শক। তাহলে এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ
আর এসটিটা হচ্ছে স্পর্শক। এবার আমরা জানি যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ সবসময় স্পর্শকের উপর লম্ব হয়, কারণ আমরা উপপাদ্য 40-এ সেটা প্রমাণ করেছি। তাই আমরা এখানে লিখতে পারবো যে অতএব এপি লম্ব এসটি। তার কারণটা কি? কারণ এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর এসটি হচ্ছে সাধারণ স্পর্শক, আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর অবশ্যই লম্ব হবে, সেই জন্য আমরা এটা লিখলাম এপি স্পর্শক এসটি। একইভাবে আমি কি লিখতে পারবো এই বি কেন্দ্রীয় বৃত্তের জন্য? বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ও এসটি স্পর্শক। সাধারণ স্পর্শক মানে তো সেটা এরও স্পর্শক না, তাহলে অতএব আমরা লিখতে পারবো আগের উপপাদ্য থেকে বিপি লম্ব এসটি। তাহলে দেখ এখানে আমরা কি পেয়ে গেলাম? এপি লম্ব এসটি পেলাম, আবার বিপি লম্ব এসটি পেলাম। এটার মানে কি? এটার মানে হলো পি বিন্দুতে এপিটাও এসটির ওপর লম্ব, আবার ওই একই পি বিন্দুতে বিপিটাও এসটির ওপর লম্ব। তার মানে একটাই নির্দিষ্ট বিন্দুতে এসটির ওপর একটা নির্দিষ্ট বিন্দু পিতে এপিও লম্ব হচ্ছে, বিপিও লম্ব হচ্ছে। তার মানে এই কোণটা যদি 90 হয়, এই কোণটা যদি 90 হয়, টোটালটা 180 হয়ে যাবে। তাহলে এটা একটা সরল রেখা যার উপর পি বিন্দুটা অবস্থিত হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এপিবি, অতএব এপিবি সমরেখ। এপিবি সমরেখ। তাহলে এপিবি কেন সমরেখ হলো তার কারণটা আমি বলে দিলাম, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু পি এর ওপর এসটি সরলরেখার ওপর এপি এসটির ওপর লম্ব হচ্ছে, আবার বিপিও এসটির ওপর লম্ব হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে যেহেতু দুটো সরলরেখা একটা সরলরেখার ওপর লম্ব, তাই অবশ্যই এই দুটো সরলরেখা ওপর যে বিন্দুগুলো আছে তারা সমরেখ হবে, কারণ এ পি বি টোটালটা 180 হয়ে যাচ্ছে, তাই এপিবি সমরেখ। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু উপপাদ্য 42টা প্রমাণ করে ফেললাম। তাহলে উপপাদ্য 40টা হচ্ছে এখানে মেন উপপাদ্য এই চ্যাপ্টারে। ওই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা উপপাদ্য 41 প্রমাণ করেছি, আবার উপপাদ্য 42ও প্রমাণ করলাম ওই প্রথমের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে। তো এই তিনটি উপপাদ্য খুবই সোজা উপপাদ্য, এবং এই তিনটের মধ্যে 41 নম্বর উপপাদ্যটা বেশি ইম্পর্টেন্ট।